হাদি ভাই যখন কথা বলতেন তিনি একটা অভিভাবকত্বের জায়গা থেকে কথা বলতেন। তিনি কারোর প্রতি বায়াসড হয়ে কথা বলতেন না। নয় জামাতের প্রতি বায়াসড, নয় এনসিপির প্রতি বায়াসড, নয় হচ্ছে সুন্নিদের প্রতি বায়াসড কিংবা অন্য ধর্মে রাজনৈতিক মানুষের কাছে। তিনি যখন কথা বলতেন তিনি এইভাবে বলতেন যে এনসিপিকে শাসাচ্ছেন কীভাবে দেখেন। উনি বলতেছেন যে তোমরা নিজেরা মাস্টার মাইন্ড হইতে গেলা কেন, মানে 5ই আগস্টের পর। অর্থাৎ এখানেই যে তোমরা ফাটল সৃষ্টি করলা আমাদের স্বাধীন রাষ্ট্রে, একটা তোমরা মাস্টার মাইন্ড হইতে গেলে কেন, এটা একটা। তারপরে উনি জামাতের ব্যাপারে বলতেছেন যে শহীদ আল্লামা সাইদি এবং শহীদ নিজামীর জামাতকে আমরা ভারতের কোলে ঢলে পড়তে দিব না। এই যে অভিভাবকত্বের জায়গা থেকে বিএনপিকে বলছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। শহীদ জিয়াউর রহমানের সেই বিএনপিকে আমরা ভারতের হয়ে যেতে দিব না। হ্যাঁ, অর্থাৎ তিনি অভিভাবকত্বের জায়গা থেকে জিনিসগুলোকে ট্রিট করছেন। অর্থাৎ তিনি সবার জন্য সমান ছিলেন। এই জন্যে আপনার তার জানাজায় উপচে পড়া ভিড়, একেবারে লক্ষ লক্ষ মানুষ। আমরা জানতে পেরেছি যে মিডিয়ার সুবাদে যে প্রায় 15 লক্ষ মানুষ ওখানে সমবেত হয়েছিলেন। তো ঠিক আছে, তো এই যে তার চিন্তা দর্শনগুলোকে আপনি যখন বিশ্লেষণ করবেন তাহলে আপনি দেখবেন সেন্ট্রাল রাইট রাজনীতিটা। এবং মজার বিষয় হলো আমাদের আলী হাসান জুনায়েদ ভাই বাংলাদেশের আহ্বায়ক এবং রাফি সালমান রিফাত ভাই আমাদের প্রধান সমন্বয়কারী, ওনাদের বরাতে আমি জানতে পেরেছি যে ভাই শহীদ ওসমান হাদি ভাই বলেছেন যে আমি 2টা বছর ইনকিলাব মঞ্চ করতে চাই, 2 বছর পর আমি রাজনীতিতে মুভ করব। হ্যাঁ, তো একটা নিজে পার্টি করব, ওই পার্টিতে প্রয়োজনে আমি একাই থাকব, যত ছোট হোক, জুনায়েদ সাকিবের মতো একা একা চিল্লাইতে থাকবো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। হ্যাঁ, এভাবেই বলছেন কথাটা। অর্থাৎ তিনি সেন্ট্রাল রাইটিস্ট ছিলেন। তারপরে উনি আরেকটা জায়গায় গিয়ে বলতেছেন যে আপনারা ইসলামের কথা বলেন, ঠিক আছে, আপনারা যদি ইনসাফের কথা বলেন তাহলে ইনসাফ যদি কায়েম হয়ে যায় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আপনার সাথে থাকবে। ইসলাম বললে একটু পিছ মারবে, কিন্তু ইনসাফ বললে থাকবে, কারণ ইনসাফ তো সবার দরকার আছে। হ্যাঁ, তো ইনসাফ যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে ইসলামের 80% প্রতিষ্ঠা হয়ে যায়। ইয়েস, তো এই যে জিনিসটা পলিটিক্যাল শব্দ বা রেটরিক চেঞ্জ করে দেওয়ার মাধ্যমে আপনি জিনিস একটাই করছেন, একই জিনিস করতেছেন, কিন্তু আপনি ভিন্ন কায়দায় পৌঁছালেন। তো এটা সেন্ট্রাল রাইটের যেই মোটিভ, মনন, দর্শন সব কিছু আমরা মানে শরীফ ওসমান হাদি ভাইয়ের মধ্যে দেখতে পেয়েছি। এখন যে ইনকিলাব মঞ্চ, তারা কি হাদির এই দর্শন, এই চিন্তাকে লালন করে আগামী দিনের নতুন একটা বাংলাদেশ গড়বার পথ তৈরি করতে পারবেন? এটা পারবে কিনা এটা বলা যাচ্ছে না এখনো, কারণ মুখপাত্র জাবের এই যে বর্তমান যে হাল ধরেছে, তারা পলিটিক্যালি জিনিসটাকে কীভাবে নিচ্ছে আমি জানি না। শরীফ ওসমান হাদি ভাইকে পাঠ করার বিষয় আছে এবং তাকে নিয়ে গবেষণা হওয়া উচিত। এই যে জিনিসগুলো গবেষকদেরকে বের করে আনতে হবে, সূক্ষ্ম বিষয়গুলো অ্যানালাইসিস করে, এবং তাকে নিয়ে যথেষ্ট পরিমাণে আমি মনে করি একটা সমৃদ্ধ একটা মানে লিটারেচার হওয়া উচিত। তার বক্তব্যগুলো, তার লেখাগুলো, তার কবিতাগুলোকে রিসার্চ করে ওখান থেকে তার রাজনৈতিক একটা বয়ান তৈরি করতে হবে। হ্যাঁ, এটা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিশাল একটা ব্লাস্টিং পয়েন্ট হতে পারে। ফলে এই জায়গাগুলোকে নিয়ে ইনকিলাব মঞ্চের যারা হর্তাকর্তা আছেন তাদেরকে ভাবতে হবে এবং তার সত্যিকার পলিটিক্যাল সমাজটা কি, তিনি কি চাইতেন, ওই লাইনে আগাইতে হবে। আমার মনে হচ্ছে ওনাকে নিয়ে কিছু গবেষণা করা উচিত এবং তার পক্ষে এবং তার কথাগুলো নিয়ে একটা লিটারেচার সমৃদ্ধ করতে হবে, এই আর কি। আপনার যে বইটা ছিল মানুষ মূলত শিবির, আপনি বলছিলেন যে মানবিক কাজ করার কারণে মানুষকে শিবির হিসেবে ট্রিট করছে।
আপনি আর ঠিক কি কি সিমটম খুঁজে পেয়েছেন যে মানুষ আসলে কোন কোন কারণে অন্য একজনকে মিস্টার এক্স ওয়াই জেডকে শিবির হিসেবে চিহ্নিত করে? শিবির হিসেবে চিহ্নিত করে ব্যাপারটা হচ্ছে, আমি এই বইয়ের প্রথম যে অধ্যায়টা, এই অধ্যায়ের শিরোনাম দিয়েছি মানুষ যেভাবে শিবির হলো। হ্যাঁ, এই বইয়ের রিভিউ করছে পিনাকি ভট্টাচার্য দাদা। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের একজন অনেক বড় ইন্টেলেকচুয়াল, যিনি বিদেশে প্যারিসে থেকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে এবং ভারতীয় যে আগ্রাসন বিরোধী যে ন্যারেটিভগুলো, এগুলোকে জীবন্ত করেছে। তো তিনি এই বইয়ের রিভিউ করেছেন। তো তিনি বলেছেন যে এই বইয়ে দর্শন, ইতিহাস এবং রাজনীতি, এই তিনটা জিনিস তিনি বলেছেন আর কি ওনার ভাষায়। তো যাই হোক, তো এই যে মানুষ যেভাবে শিবির হলো, এই অধ্যায়ের মূল বিষয়টা হচ্ছে এরকম যে এটা একটা ফিলোসফিক্যালি যে আপনার শহরায়ন, নগরায়ন, বিদ্যুতায়ন, প্রযুক্তিকায়ন শব্দগুলো এরকম করে দিয়েছে। এই সকল সভ্যতার সঙ্গে মানুষের সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক এবং মানবিক যত গুণাবলী আছে, মানুষের মাঝে যত সৌন্দর্য আছে, সব কিছু হলো মানুষের পারম্পর্য একটা দায়। ভালো কিছু করছে এটা হচ্ছে মনুষ্যের দায়। খারাপ কিছু করছে, নেতিবাচক কিছু করছে, ধ্বংসযোগ্যতা চালাচ্ছে, এটা হচ্ছে অমনুষ্যের দায়। ঠিক আছে? তো এখন মনুষ্যের দায় থেকে যখন একটা মানুষকে বিবেচনা করেন, এই ভালো কাজগুলো থাকার কারণে সে মানুষ হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আমরা বলছি সে শিবির। ঠিক আছে? তো মানুষ হওয়ার জন্য যে সমস্ত দায় থাকার কথা, একজন মানুষকে হেল্প করা, একজন অসহায় মানুষকে সহযোগিতা করা, তাকে বলছেন আপনি শিবির। সে ধর্ম পালন করছে, পৃথিবীর সমস্ত ধর্মের একটাই নীতি, সেটা হচ্ছে কি ভালো হও, ভালো করো, তাই না? আপনি যদি বলেন, তো এই যে ভালো, সেই ধর্ম পালন করতে গিয়ে অর্থাৎ ভালো হতে যে কেউ যদি টাকনোর উপর প্যান্ট পরে তাকে বিশ্ববিদ্যালয়গুলোতে চিহ্নিত করা হয়েছে ছাত্রলীগ করতে, যে সে সম্ভবত শিবির করে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি বলছেন শিবির করে। ঠিক আছে? কাউকে সহযোগিতা করছে শিবির করে, জাকাত নিয়ে আলাপ আলোচনা চলছে এক বন্ধু আরেক বন্ধু, তাকে বলছেন শিবির করে। আমি আমার বিশ্ববিদ্যালয় লাইফে জাকাতের ব্যাপারে আমরা একটা আলাপ আলোচনা করতেছিলাম, তখন এক ভাই, মানে ছাত্রলীগের বড় ভাই, এসে বলতেছে, কিরে তোরা কি শিবির করিস নাকি, জাকাত টাকা নিয়ে এত কথা বলতেছিস? তাও বলছি, ভাই আমি তো অ্যারাবিক লিটারেচার স্টুডেন্ট, আপনি জানেন, মাদ্রাসায় পড়ছি, শিবির করতে হবে ভাই। এটা ওনাকে এভাবে বলে, ও স্যার ঠিক আছে, শিবির করিস না, এমনি জাকাত নিয়ে আলোচনা কর। এই যে আপনি ফ্রেমিংটা করছেন, আমরা একটা ধর্মকর্ম নিয়ে কাজ করলে, ভালো হওয়ার চেষ্টা করলে, ফলে এই জিনিসগুলো রীতিমতো হয়েছে।